স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশকে আরো ৩ বছর বাড়তি সময় দেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। এর ফলে এলডিসি থেকে বের হওয়ার প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন জানানোর পর ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের কাছে প্রধানমন্ত্রীর একটি চিঠির প্রেক্ষিতে সিডিপি এই সুপারিশ দেয়। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়কাল কেন বাড়িয়েছে জাতিসংঘ এবং এই সময়ে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত হতে পারবে, এসব বিষয়ে টিভিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বাংলাদেশ তো আসলে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আসলে যোগ্যতা অর্জন করার পর এই ২৬ সালে আসলে তার উত্তরণ করার কথা। তবে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি সেটি অনুমোদন করেছে এবং আরো ৩ বছর সময় বাংলাদেশকে দিয়েছে প্রস্তুতির জন্য। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যেটি বললেন যে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটানোর কথা চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের নভেম্বরে, এবং সেটার জন্য আসলে বাংলাদেশের একটা প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। যে বাংলাদেশ শুরুতে ২০১৮ সালেই কিন্তু এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার জন্য যে সমস্ত সূচকগুলো রয়েছে কিংবা ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, যে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই তিনটিতেই বাংলাদেশ কিন্তু পূরণ করে এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটানোর যোগ্যতা অর্জন করেছে। তো নিয়ম হলো যে যেই একটা দেশ সেই যোগ্যতাটা অর্জন করলে ৩ বছর পর পর সিডিপি সেটা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি জাতিসংঘে তারা রিভিউ করে ৩ বছর পর পর। তো ৩ বছর মানে এটাকে ৩+৩ ৬ বছর তারা পর্যবেক্ষণ করে যে একটা দেশ হয়তো একটা সময় ভালো করছে, কিন্তু অনেক সময় ধাক্কা আসে, সংকট আসে, দেশের ভিতরের বাইরে থেকে চ্যালেঞ্জ আসে, সেগুলো মোকাবেলা করেও তারা এই সূচকগুলিতে তারা একই রকম মান বজায় রাখতে পেরেছে কিনা ৬ বছর দেখার পরে তারপরে যোগ্যতা অর্জন করে। এখন সেই অনুযায়ী আসলে ২০১৮ তারপরে ২১-এ আবার রিভিউ হয়েছে, তখনও বাংলাদেশ যোগ্যতা অর্জন করছিল এই সূচকগুলোতে। ২১ থেকে ২৪-এ আসলে অরিজিনাল ২০২৪-এ উত্তরণ করার কথা ছিল, কিন্তু তখন বৈশ্বিক যে একটা কোভিড হলো সারা বিশ্বে, কোভিডের ফলে কিন্তু একটা ধাক্কা এসেছে। তখন জাতিসংঘ তারা নিজের থেকেই ২ বছর আসলে গ্রেস পিরিয়ড, মানে ২ বছর আরো বাড়িয়ে দিয়েছে। সেটা বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশগুলো ২০২৪-এ উত্তরণ করার কথা ছিল। সেই অনুযায়ী বাংলাদেশ এই ২০২৬-এর নভেম্বরে উত্তরণ করবে। কিন্তু দেখা গেল যে ওই যে ২০১৮ সাল থেকে যে আমরা যোগ্যতাটা অর্জন করলাম, সেটার পর থেকে যে আমাদের কিছু প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতিটা কারণ কি, উন্নয়নশীল দেশ হলেই আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে যে সমস্ত ফ্লেক্সিবিলিটি, যে সমস্ত সুযোগ সুবিধা আন্তর্জাতিক মহল থেকে, আন্তর্জাতিক বাজার থেকে পেতাম, সেগুলো আর পাবো না। সেই জন্য প্রস্তুতি। কি ধরনের সুযোগ সুবিধা? প্রথমেই যেটা আমরা অতি পরিচিত সেটা হচ্ছে আমরা শুল্কমুক্ত বাজার সুবিধা। উন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে আমরা কিন্তু শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা পাই আমাদের এক্সপোর্ট আইটেমের জন্য, রপ্তানির জন্য। শুধুমাত্র আপনার ধরেন যুক্তরাষ্ট্রে কিছু কিছু পণ্য যা শুল্কমুক্ত, কিন্তু আমাদের যে মূল প্রোডাক্টটা তৈরি প্রসেসিং সেটা পায় না, কিন্তু অন্যান্য সব দেশেই পায়। এবং বিশেষ করে আমাদের যে ইউরোপীয় ইউনিয়নে, সেখানে কিন্তু তাদের যে জিএসপি, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, এইটার আন্ডারে ইবিএ, এভরিথিং বাট আর্মস, এইটার পলিসি অধীনে, এটার অধীনে বাংলাদেশ সমস্ত পণ্যের শুল্কমুক্ত প্রবেশ পাবে। এটা কিন্তু চলে যাবে, অর্থাৎ কোনো দেশে রপ্তানি করতে হলে শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটা সেটা কিন্তু কমে যাবে, দাম বাড়বে।
অন্য দেশে যখন যাবে তখন দাম সেই প্রতিযোগিতার মুখে পড়তে হবে, সেই সুবিধাটা চলে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা যে সমস্ত দেশ থেকে, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এবং দেশ থেকে বাইল্যাটারাল যে অর্থের সুযোগ পেতাম, অ্যাক্সেস টু ফান্ড, বিভিন্ন ধরনের অর্থায়ন পেতাম, সেটার কিন্তু অনেক সময় আমরা গ্রান্ট পেয়েছি প্রথম দিকে, আবার গ্রান্ট অর্থাৎ অনুদান সেটা কমে যাচ্ছে, ঋণও পাচ্ছি, কিন্তু ঋণের এই সুদটা বেড়ে যাবে এবং ঋণ ফেরত দেওয়ার জন্য যে একটা লম্বা সময় ছিল, অর্থাৎ ঋণ ফেরত দেওয়া, ঋণের যে টার্মস এন্ড কন্ডিশনস গুলা, এগুলা পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা অন্য দেশের মতো, কারণ আমরা তো তখন আর স্বল্পোন্নত থাকবো না, আমাদের সক্ষমতা আছে এই বিবেচনায় আমাদের ঋণেরও শর্তগুলো পরিবর্তন হয়ে যাবে, সেখানে সুদ থাকবে, সেখানে ফেরত দেওয়ার টাইমটা আস্তে আস্তে কমে আসবে, সময়কালটা। এটা এই দুটো। এছাড়াও আরো আছে, যেমন ধরেন ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ট্রিপস, এটার অধীনে আমরা যে ওষুধ এখন প্রস্তুত করে থাকি সেটা তো লাইসেন্সিং আমরা করি না, লাইসেন্সিং, পেটেন্টিং এগুলি করতে হয়, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের যে একটা ইউনিকনেস এবং কোথা থেকে তৈরি হচ্ছে সেটা, এইগুলো কিন্তু এটার মানে অন্যান্য পণ্য যেমন আমরা রেজিস্ট্রেশন করি না অনেক সময়, এটা সেরকম আর কি আমি তুলনার জন্য বললাম। পেটেন্টিং করতে হবে, সেটার মানে হচ্ছে যে যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা কিন্তু তখন আপনি এই ওষুধের দামটা বাড়িয়ে দেবে। তো ওষুধের দাম যখন বেড়ে যাবে তখন আমাদের মতো দেশে, স্বল্প আয়ের দেশে মানুষের স্বাস্থ্য সেবা তার আসলে একটা হয়ে যাবে, একটা মানে এক্সপেন্সিভ হয়ে যাবে। এইটা একটা। তারপরে আরো আছে বিভিন্ন ধরনের ফান্ড থাকে, যেমন ধরেন ক্লাইমেট ফান্ড, যেমন ধরেন স্বাস্থ্য বিষয়ক অনেক ফান্ড পাওয়া যায়, শিক্ষা বিষয়ক এই ধরনের যে ফান্ড, ওই সব কিছু কিছু অনেক ফান্ড থেকে কিন্তু ফান্ডের জন্য আমরা যোগ্যতা, মানে আমরা সেই যোগ্যতাটা হারিয়ে ফেলবো। মানে উত্তরণের ফলে আমাদের যোগ্যতা অনেক বেড়ে যাবে, আমরা অন্যান্য দেশের মতো আসলে রপ্তানি এবং বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের মতো আসলে আমাদের উন্নত দেশগুলো ট্রিট করবে তখন, সেটাই বলতে চাচ্ছেন। একদম, হ্যাঁ, কারণ কি এটা আপনাকে ধরে নেওয়া হচ্ছে যে তুমি যোগ্য হয়েছো, এখন তুমি অন্যদের মতো। যেমন আমি উদাহরণ দিচ্ছি আরেকটা, যেমন এই শুল্ক মুক্ত প্রবেশের কথা। আমি বাংলাদেশ যখনই উন্নয়নশীল দেশ হয়ে যাবে, আসলে যদি মনে করেন যে উন্নয়নশীল দেশ হলো, তারপরে কিন্তু আরো 3 বছর গ্রেস থাকে এমনি, যে ওইটা দেখার জন্য যে আসলে কতটা টিকে থাকতে পারছে এটা। তারপরে বাংলাদেশ এই যে আমি শুল্ক মুক্ত ভাবে প্রবেশ করছি, কিন্তু আমাদের বাজারে আবার আমরা যারা আমরা রপ্তানি করে আমদানি করে থাকি, সেই আমদানি পণ্যের উপর আমরা আবার ট্যারিফ দিই, বিভিন্ন ধরনের শুল্ক, প্যারা ট্যারিফ এই ধরনের আছে, সেইগুলা কিন্তু আর দেওয়া যাবে না, কারণ আমরা এখন অপারেট করছি ডাব্লিউটিওর অধীনে, যে নন রেসিপ্রোসিটি অধীনে, অর্থাৎ আমি যাবো শুল্ক মুক্ত, কিন্তু আমি তোমাকে শুল্ক মুক্ত দিতে পারছি না, কারণ আমি উন্নয়নশীল স্বল্পোন্নত দেশ। কিন্তু যখনই আমি এটা থেকে বের হয়ে যাব তখন কিন্তু আর সেই নন রেসিপ্রোসিটিটা থাকবে না, রেসিপ্রোকাল ট্যারিফ হয়ে যাবে, আমি যেভাবে যাচ্ছি তুমিও সেভাবে আসবে, এইরকম ভাবে। তো তার মানে হচ্ছে, তো আমরা আমাদের দেশে কি দেখেন, আমরা যে আমাদের কর আদায় যেটা হয়, আমাদের করের আদায়ের তো বেশিরভাগই 65% কিন্তু পরোক্ষ কর থেকে আসে, যেটা হওয়ার কথা আসলে অন্যভাবে। ইনকাম ট্যাক্স মানে প্রত্যক্ষ আয়কর থেকে মাত্র 35%, কিন্তু আসলে হওয়ার কথা অন্যটা। আমরা এই পরোক্ষ করের উপর নির্ভরশীল, এর মধ্যে একটা অন্যতম কম্পোনেন্ট হচ্ছে ট্রেড ট্যারিফ, ভিএটি আছে, ভ্যালু এডেড ট্যাক্স আছে, বিভিন্ন ধরনের, তারপরে আমদানি শুল্ক, ট্রেড ট্যাক্স, এগুলির উপরে নির্ভর করে আছি। এটা তো থাকবে না, তো আমাদের রাজস্ব আহরণের পরে কিন্তু বিরাট ধাক্কা হবে আমাদের। আমি মানে এখানে আমি চ্যালেঞ্জ গুলা বলছি। ধরেন পজিটিভ দিক আছে, পজিটিভ দিকও একটা তো হচ্ছে যে আপনার একটা ইমেজ ভালো, আপনি মর্যাদা রক্ষা করলেন। আরেকটা হতে পারে যে আপনি এইটা যেটা, যখন আপনি এরকম একটা অবস্থায় পড়বেন তখন আপনি চাপে পড়ে আপনার দক্ষতা বাড়াবেন, আপনার যে কম্পিটিটিভনেস প্রোডাক্টের, এক্সপোর্ট প্রোডাক্টের, সেগুলো বাড়ানোর চেষ্টা করতে হবে, আপনাকে সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে, প্রতিষ্ঠানের কর আদায় বাড়তে হবে এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে। তারপরে হচ্ছে আমাদের যেটা বললাম যে উৎপাদনের খরচ কমাতে হবে, আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস সেখানে আমাদেরকে করতে হবে, কমাতে হবে, না হলে তো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। তো এইরকম ব্যবস্থাগুলি নেওয়ার জন্য একটা বাধ্যবাধকতা আসবে, কিন্তু
বা সেটা করার জন্য যে প্রস্তুতি, এটা তো আগের থেকেই নিতে হয়, অনেক আগের থেকেই। এখন আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি, আমরা তো 24 সালে হওয়ার কথা, এরপরে 2 বছর আমাদের প্রস্তুতির একটি সময়কাল দেওয়া হলো, এরপর এখন আবার আমরা 3 বছর চাচ্ছি। তো আমাদের আসলে প্রস্তুতির ঘাটতি, মানে গভর্নমেন্ট আসলে এই প্রেক্ষাপটে হয়তো এটিকে আসলে সময়টি বাড়ানোর একটি আবেদন করেছে। তো আপনার কি মনে হয় আমরা যদি আরো 3 বছর পাই, এর মধ্যে সময়ের মধ্যে আমরা এই প্রস্তুতিগুলো নিতে পারবো? হ্যাঁ দেখেন, এখানে আমি আরেকটা আপনার উত্তরটা দেওয়ার আগে আরেকটা কথা বলছি। এখন যে যে বাংলাদেশের যে ইআরডি থেকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে যে চিঠিটা গেছিল, তো সেটা সেটা এখন জাতিসংঘের যে ওই যে সিডিপি, তারা এটাকে রিভিউ করেছে। তারা সেটাকে করে কিন্তু আরো প্রসেস রয়েছে, তারা করেছে যে হ্যাঁ বাংলাদেশের এটা বিবেচনা করা যেতে পারে, তারা একটা পজিটিভ রিকমেন্ডেশন দিয়েছে। সেটা কিন্তু আবার যাদের জাতিসংঘের আরেকটা যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, যেটাকে ইকোসক বলা হয়, তো ইকোসক কিন্তু এই সুপারিশটাকে অনুমোদন করবে, করে তারপরে জাতিসংঘের কাছে পাঠাবে। জাতিসংঘের সাধারণ পরিষদ, যেটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি যেটা হবে, সেইখানে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা হবে। তো সুতরাং আমরা একটা প্রাথমিক ধাপ, ইতিবাচক ধাপে যাচ্ছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে হবে। সেখানে আপনার দেশের ভোটাভুটিও বিভিন্ন দেশে সেটাও হতে পারে। তো সেটার পরবর্তীতে যদি হয় তাহলে আরেকটা ধাপ রয়ে গেছে। ধরে নিলাম যে পজিটিভ আসলো, আমাদেরকে দেওয়া হলো আরো 3 বছর। তো এই 3 বছর মানে 2029 প্লাস আমি বললাম যে আরো 3 বছর কিন্তু একটা গ্রেস পিরিয়ড দেয় ইয়ের জন্য, যে যাতে কিনা তারা আবার ধাক্কা এসে পড়ে না যায়, কোনো একটা এক্সটার্নাল শক আসলো, যেমন এখন ধরেন মধ্যপ্রাচ্যের যে তেল সংকট কিংবা একবার কোভিড হয়েছিল, এরকম ধাক্কাটা যাতে তারা সয়ে টিকতে পারে কিনা এটা দেখার জন্য আরো গ্রেস পিরিয়ড। তার মানে 29 প্লাস 3 2032 সাল পর্যন্ত আমরা সময় পাবো। তো এর এখন গত 6 বছর 8 বছরেও আমরা কিন্তু কোনো প্রস্তুতি নিই নাই। এখন সামনের দিনগুলো কি থেকে প্রস্তুতি নেব, এটাই হচ্ছে বিরাট প্রশ্ন। প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই, গতকাল থেকে নেওয়া উচিত ছিল। আমাদের যে একটা স্মুথ উত্তরণ প্রক্রিয়া, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে, সরকার এটা করেছে, সেখানে অনেক সুপারিশ আছে কি কি করতে হয়। কারণ এই যে বললাম যে ট্রানজিশনটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা, আপনি যে কর উঠিয়ে দিতে হবে, পুরা কর সিস্টেমটাকে ট্যারিফ রেশনালাইজেশন করতে হবে, রিক্যালিব্রেশন করতে হবে, কারণ দিয়ে ছেড়ে দিতে হবে। তো সেখানে সেটার পরিবর্তে আমরা কিভাবে কর আদায় করবো, তো এই ধরনের প্রস্তুতি নিতে হবে। তারপরে যেটা বললাম যে দক্ষতা বাড়াতে হবে, এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়াতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমরা দেখেন এখন আমরা অনেক পাইরেটেড জিনিস করি, কেনাকাটা করি, তো সেই সুযোগটাও কিন্তু থাকবে না। এইটার জন্য, এগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এখন সেই প্রস্তুতিটা নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন তার পরবর্তীতে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার জন্য তো আরো প্রস্তুতি। তো এখন থেকে আমাদের যেটা করতে হবে, ওই যে আমি এই মার্কেট অ্যাক্সেস, কোটা মুক্ত, শুল্ক মুক্ত মার্কেট সুবিধা, বাজার সুবিধা হারাবো, সেটার বিনিময়ে কি? সেটার বিনিময়ে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি, বিভিন্ন বাণিজ্য অংশীদারদের সঙ্গে, দেশের সঙ্গে কিংবা বিভিন্ন গ্রুপের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি যদি করি, একটা দেশের সাথে করলে আরেকটা দেশের সাথে তারা, অর্থাৎ এগ্রিমেন্টটা হবে যে তোমার দেশে আমি শুল্ক মুক্ত যাব, আমার দেশে আমি তুমি শুল্ক মুক্ত পাবা, তোমাকে এই সুবিধা দিব, আমাকে এই ধরনের সুযোগ সুবিধা দিব। এটা হচ্ছে এটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টটার অধীনে অনেক দেশই কিন্তু এটা করছে। ভিয়েতনাম প্রচুর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, যার জন্য তারা স্বল্পোন্নত দেশ না হওয়ার পরেও ওই যে সমস্ত দেশের সাথে এগ্রিমেন্ট হয়েছে, তারা কিন্তু যে সমস্ত দেশে শুল্ক মুক্ত সুযোগ সুবিধা পাচ্ছে এবং মুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধা পাচ্ছে। তো সেটা কিন্তু করতে হবে। আমাদের যেমন কিছুদিন আগে জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছে, এটা একটা ভালো বিষয়, এবং জাপান একটা ভালো, আমাদের একটা ভালো বাণিজ্য অংশীদার। কিন্তু আরো বড় বড়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের বাজার এত বড় বাজার, কিংবা ইউকে, কিংবা কিংবা এমনকি যুক্তরাষ্ট্র, কানাডা, এই সমস্ত সব দেশের সাথে কিন্তু আমাদের এখন আস্তে আস্তে এফটিএ এর দিকে এগোতে হবে। কিন্তু এফটিএ করাটাও তো সহজ না, সহজ না এই জন্য কারণ কি, যে এইটার জন্য
অনেক নিয়ম কানুন পরিপালন করতে হয়। আপনি যে পণ্যটা যাবে সেই পণ্যের মান, তারপরে রেগুলেটরি মেজার্স, তারপরে হচ্ছে যে ওই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এগুলো সিস্টেমাইজ করতে হবে, এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, আর তারপরে হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল এবং গভর্নেন্স বিষয়ে সংস্কার, এগুলোও করতে হবে। অর্থাৎ এখানে অনেক কিছু প্রস্তুতিটা দরকার আছে, এবং সেটা এখনই করার দরকার। এখন আমরা যদি ধরেও নেই আমরা পাবো, তারপরে বসে থাকলে হবে না, যেটা কিনা আমরা আগে করেছিলাম, কারণ এরপরে আর সুযোগ পাওয়া যাবে না, বারবার তো আর সময় পাওয়া যাবে না। তা আপনি সামনে কি দেখছেন গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি বা সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়, আমরা কি ওই প্রস্তুতির দিকে যাচ্ছি? গভর্নমেন্ট কি এই আগামী 29 সালে যদি আমরা এইবার যদি পেয়ে যাই সময়টা, 29 সালে তো আমাদের উত্তরণ ঘটাতেই হবে। তো সেক্ষেত্রে আসলে হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? আর যদি আমরা কিছু তখনও যদি আমরা উত্তরণ করতে না চাই, সেক্ষেত্রে কি আমরা এই লিস্ট থেকে বাদ পড়ে যাব? না, আমাদের প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু খুব দেরিতে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে খুব আস্তে আস্তে, যেটা বললাম, জাপানের সাথে ইপিএ হয়েছে, তারপরে এখন সিঙ্গাপুরের সাথে চলছে আলোচনা, এর আগে ভুটানের সাথে হয়েছে, মধ্যপ্রাচ্যের সাথে ইউএর সাথেও আলাপ আলোচনা চলছে। প্রস্তুতিটা আরো বেগবান করতে হবে, আরো ইন্টেন্সিফাইড প্রস্তুতি করতে হবে, এবং সেটার কোনো বিকল্প নাই। কারণ আপনি বারবার, যেটা বললাম, যে বারবার তো আপনি আবেদন করতে পারেন না যে স্বল্পোন্নত দেশ থেকে আপনি বেরোতে চাচ্ছেন না। তো সেটা কারণ আপনার তো আপনার সূচকগুলো সেগুলো বলছে যে আপনি প্রস্তুত হয়ে আছেন। তো সেই জন্যই প্রস্তুতিটা নিতে হবে। প্রস্তুতি যেটা শুরু হয়েছে এটাকে আরো বেশি বেগবান করতে হবে, এটি আপনি বলতে চান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।